নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক ও ভৌতিক গল্পের আসরে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে বলবো অসংখ্য ধন্যবাদ। আর যিনারা আজ আমার চ্যানেলটা নতুনভাবে ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এইরূপ ভৌতিক গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যেইরূপ ভৌতিক গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো সময় মতো আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা যে গল্পটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, গল্পটার নাম হলো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা জ্যোৎস্নায় মৃত্যুর ঘ্রাণ। আরও একবার বলছি, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা জ্যোৎস্নায় মৃত্যুর ঘ্রাণ। কেকড়াডিহাকে নেচার্স ডেন বলা চলে। ভদ্রলোক মিটিমিটি হেসে বললেন, অপূর্ব মনোরম জায়গা। কিন্তু উনি হঠাৎ থেমে গেলেন। কিন্তু কি? নামটা বড্ড বিচ্ছিরি। তাছাড়া ওর কথার ঢংটিও বিচ্ছিরি। একটি বাক্য বলেই যেন সাসপেন্সের আলপিন দিয়ে একটু খোঁচা। বিরক্তি চেপে বললুম, তাছাড়া কি? একটু চুপ করে থাকার পর ফিক করে হাসলেন। নামেই মালুম। শেক্সপিয়ার যদিও বলেছেন নামে কি আসে যায়, যায়, কোনো কোনো ক্ষেত্রে যায়। ট্রেনে তখন একটা পাহাড়ের সুড়ঙ্গে সবে ঢুকেছে। গতিও মন্থর। কামরা গাঢ় অন্ধকারে ডুবে গেল। অন্ধকারে ওর কথা অবশ্য থামল না। এই যে দেখুন, আমি যাচ্ছি চরডিহায়। ঘন জঙ্গল এলাকা, সেখানে বস্তি একেবারে কম, মানুষজনও কম। একটা কাঠগোলা, কিছু গোপ, মানে যাদের গরু মোষ ছাগল আছে আর কি, চাষবাস এইরূপ কদাচিৎ। খুব সজ্জন মানুষ সব। তাহলে চোর শব্দটা কেন? মাঝে মাঝে বাঘের উৎপাত হয়। এখন বাঘটাকে যদি গরু চোর বলা যায় তাহলে আর কথা নেই। চোরডিহা নামটা মানিয়ে যায় বলে উনি যেন সেই ঘন জমাট অন্ধকারে হা 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 করে অট্টহাসি হেসে উঠলেন। এমন বিকট হাসি অন্ধকারে বড় অস্বস্তিকর। গা ছমছম করে। বললুম, আলো জ্বালার ব্যবস্থা নেই ট্রেনে? মাত্র কয়েক মিনিট। এই সুড়ঙ্গটা ততটা কিছু লম্বা নয়। কেন, আপনার ভয় করছে নাকি? না, তবে অন্ধকারটার বিরক্তিকর। ট্রেনে কি ইলেকট্রিসিটি নেই? তাহলে কেকড়াডিহায় যে বাড়িটাতে উঠবেন সেটাও বিরক্তিকর মনে হবে। কেন বলুন তো? মুনভিলায় আমিও একবার ছিলুম, ওখানে ইলেকট্রিসিটি নেই। তাছাড়া বাড়িটা বলে ফের উনি চুপ করে রইলেন। সাসপেন্সের খোঁচা মারা এর দেখছি বড্ড বদভ্যাস। বিরক্তিতে আর কিছু জানতে চাইলুম না, কিন্তু একটু অবাক হলুম। অরিন্দ্র
বিদ্যুৎ না থাকার কথাটা বলেনি, হয়তো বলতে ভুলে গেছে। অরিন্দ্র আমার বন্ধু, রীতিমতো রাজা মহারাজা লোকের বংশধর। বিশুদ্ধ প্রকৃতিকে এনজয় করতে হলে নাকি কেকড়া ডিহার মতো জায়গা নেই। ওদের মূল ভিলা নামে একটা বাড়ি রয়েছে টিলার গায়ে, এবং চারিদিকে প্রকৃতি। অতীন্দ্র বলেছিল এসব কথা। ট্রেন সুড়ঙ্গ পেরুলে দিনের আলো এসে ঢুকলো আবার। ভদ্রলোক তাঁর লাগেজ গোছাতে ব্যস্ত হলেন। আসানসোলে এই ট্রেনে ওঠার পর ওর সঙ্গে আলাপ হয়েছে। উনি শিকারী, নাম প্রশান্ত সিংহ। খুব আমুদে স্বভাবের মানুষ। বলেছিলেন স্বয়ং সিংহ হয়ে সিংহটিংহ মারার সুযোগ পায়নি মশাই। গুজরাটে গিয়ে গির জঙ্গলে এক দঙ্গল সিংহ আছে, কিন্তু একে হাঁদা ভোঁদা, তাই গভর্নমেন্টের পোষ্য। তবে বাঘ মেরেছি। ত্রিপুরার জঙ্গলে একটা গুন্ডা হাতি মেরেছিল, কাজেই নিজেকে সিংহ ভেবে গর্বিত হই। চোরডিহার জঙ্গলে বাঘ আছে। সম্প্রতি একটা বাঘ খুব উৎপাত করছে, তাকে মারতেই উনি যাচ্ছেন। একটা শটগান আর একটা রাইফেল দুই কাঁধে আটকে প্রকাণ্ড ব্যাগ হাতে উনি দরজার দিকে এগোলেন। ট্রেন চোরডিহা স্টেশনের ডাউন সিগন্যাল পেরুচ্ছিল। ঘুরে মুচকি হেসে বিদায় সম্ভাষণ জানিয়ে বললেন, কেকড়াডিহায় দেখা হতেও পারে, অবশ্য যদি বাঘটাকে মারতে পারি তবে। যাই হোক, একটু সাবধানে থাকবেন। কথাটা শুনে চমকে উঠল। এবার সাসপেন্স নয়, শাসানি। কিন্তু প্রশ্ন করার সুযোগ পেলুম না। শিকারী ভদ্রলোক ট্রেন থামার সঙ্গে সঙ্গেই নেমে প্ল্যাটফর্মে হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। ওর শেষ বাক্যটি অস্বস্তিকর। তাছাড়া নামেই মালুম বলতে কি বোঝায়? মন থেকে অস্বস্তিটা ঝেড়ে ফেলার চেষ্টা করছিলুম। তাছাড়া বাড়িটা মানে কি ভূতটুট আছে বুঝি? ধুস, মনে মনে আবার হেসেই ফেললুম। এই মহাকাশ যুগে ভূত! ট্রেনের গন্তব্য গয়া। ফার্স্ট ক্লাসে আরো দুজন যাত্রী। চেহারা হাব ভাব দেখে ব্যবসায়ী বলে মনে হয়েছিল। হোঁতকা গোবদা মানুষ, দুজনেই ঢুলছিলেন। আর একটা সুড়ঙ্গ এলো। আবার সেই দম আটকানো অন্ধকার এবং গা ছমছম। কিন্তু এ সুড়ঙ্গটা শেষ হচ্ছে না। বারবার ট্রেনের তীক্ষ্ণ হুইসেল চাপা গুম গুম শব্দ, একটানা গাঢ় অন্ধকার। এসব সুড়ঙ্গে তো আলো থাকার কথা। ভাবলুম চোরডিহার চোরেরা এসেই বাল্বগুলি খুলে নিয়ে গেছে। তা শিকারী ভদ্রলোক যাই বলুন, অথবা এলাকা এখনো বিদ্যুৎ পায়নি। পাওয়ার কথাও না। পাহাড় আর জঙ্গল, জঙ্গল আর পাহাড় দুধারে কাছাকাছি বসতিও চোখে পড়েনি। যদি বা পড়েছে, সেও নেহাতি দেহাতি গ্রাম, আদিম ধরনের ঘর বাড়ি, মানুষজনও গরিব। কতক্ষণ পরে সুড়ঙ্গ শেষ হলো। আবার একটা স্টেশন এলো। নিছক হল্ট, জনমানুষহীন নিচু প্ল্যাটফর্ম। কিন্তু আমাকে অবাক করে পাখির মতো আলতো পায়ে এক যুবতী উঠে এলো কামরায়। ছিমছাম স্মার্ট, ফর্সা, এবং এমন ফর্সা যার সঙ্গে পাতা চাপা ঘাসই তুলনীয়। তাই পাণ্ডুর বলা চলে। জন্ডিসের রুগী নাকি? কখনো না। ছটপটে চঞ্চল, সতেজ, কালিদাস বর্ণিত সেই চকিত হরিণী প্রেক্ষণা, নিম্ন নাভি, পিতেন নত পয়োধরা ইত্যাদি মনে পড়ে যায়। পরনে ফিকে নীল সিপ জর্জেট শাড়ি, ম্যাচিং চাইনিজ ছাট ব্লাউজ।
কামরা সৌন্দর্যময় সুগন্ধে ভরে গেল। ব্যবসায়ীদ্বয়ের অবচেতনায় তার তীক্ষ্ণ বিচ্ছুরণ ঘটে থাকবে, কারণ দুজনেই চোখ খুলছেন এবং সোজা হয়ে বসলেন। জানালার দিকে ঘুরে আবার প্রকৃতি দর্শনে মন দিলুম। এক্সকিউজ মি। দ্রুত ঘুরে দেখি আমি তার লক্ষ্য। ভেবার মতো হেসে বললুন, বলুন। আপনি কি গয়া যাবেন? না, কেকরাডিহা। বাহ, তাহলে একজন সঙ্গী পাওয়া গেল। আপনি কেকরাডিহা যাচ্ছেন? যুবতী ঠোঁটের কোণে হেসে মাথাটি একটু নাড়ল। ব্যবসায়ীদ্বয়ের একজন বলে উঠলেন, তো আপ ইহা জংলি हल्ट में कहाँ गई थी मैडम? जरा सा घूमने। যুবতী আমার দিকে ঘুরল। কেকরাডিহি কেন যাচ্ছেন? প্রশ্নটা সোজা চার্জ, যেন মহিলাটা যেন দারোগা। তবু সৌন্দর্য এবং যৌবনের মর্যাদা রক্ষায় আস্তে আস্তে বললুম, জাস্ট সাইট সিটিং। নেচার লাভার। যুবতী উজ্জ্বল হাসল। বলতে পারেন, আমিও তাই। ও কি, আমি প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিই মাঝে মাঝে। কখনো বেরিয়ে আসি, ভয় পাই, দেয়ার ইজ সামথিং ভেরি ক্রুড ইন দ্য নেচার, দ্যাটস ডেঞ্জারাস। স্ট্রেঞ্জ? আপনাকে বোঝাতে পারবো না। এই দার্শনিক তত্ত্ব শুনে একটু সম্ভ্রম জাগল। শুধু বললাম, তাই বুঝি? একটু হেসে বললুম, আপনি স্কুল টিচার নাকি অধ্যাপিকা? কেন এ কথা বলছেন? এবার কণ্ঠস্বরে ঈষৎ নম্র ব্যাকুলতা ছিল, যেন সেন্টিমেন্টে আঘাত দিয়ে ফেলেছি। বললুম, আপনার চিন্তা ভাবনায় ডেপথ দেখেই বলছি। যুবতী হাসল। ও নো, জাস্ট আ সিম্পল আইডিয়া, অ্যাসোসিয়েশন অফ দ্য নেচার। আপনি একজন নিরক্ষর জংলি মানুষকে জিজ্ঞেস করুন, সেও বলবে দ্য নেচার স্পিক্স টু ম্যান। প্রকৃতি কথা বলে, যে কাছে থাকে সে বোঝে। আপনার নামটা জানতে পারি কি? সিওর, পর্ণা চৌধুরী। একটু ইতস্তত করে বললুম, কেকরাডিহার মুন ভিলার চৌধুরীদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তো? আছে। অরিন্দ্র চৌধুরীকে তাহলে চেনেন? খুব, আমার মামাতুতো দাদা। নড়ে উঠলাম। মাই গুডনেস, অতীন্দ্র আমার বন্ধু। আমি মুন ভিলাতেই যাচ্ছি। পর্ণা হঠাৎ ঠোঁট কামড়ে ধরল। আমার দিকে কেমন চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে চাপা শ্বাস ফেলে বলল, বাড়িটায় কেউ থাকে না আর। একজন আদিবাসী খ্রিস্টান কেয়ারটেকার রেখেছে, সে মাইনে নেয়, কিছু দেখাশোনা করে না। দূরে বসতি এরিয়ায় থাকে, আপনার অসুবিধে হবে। আপনাদের ফ্যামিলি? কথা কেড়ে পর্ণা বলল, একটা কথা, প্লিজ কেয়ারটেকার ম্যাথু কিংবা অরুণদাকে আমার কথা বলবেন না, প্লিজ, কথা দিন। একটু অবাক হয়ে বললুম, ঠিক আছে, কিন্তু নয়, কথা দিন। দিলুম। ব্যবসায়ীদ্বয় ফ্যালফ্যাল করে তাকিয়ে কথা শুনছিলেন আর পরস্পর চোখে চোখে কথা বলছিলেন। বাঁকা ঠোঁট, ভাবখানা এরকম যেন ওদের প্রাপ্য নাফা আমি হাতিয়ে নিয়েছি।
কেকড়াডিহা প্ল্যাটফর্মে ঢুকছিল। পর্ণা উঠে দরজার কাছে গেল এবং ট্রেন থামার আগেই পাখির মতো নেমে গেল। লাগেজ গুছিয়ে প্ল্যাটফর্মে নেমে তাকে খুঁজলুম, দেখতে পেলুম না। ছোট্ট স্টেশন, মানুষজন কম, এদিকে ওদিকে পাহাড় আর জঙ্গল। স্টেশনের বাইরের চত্বরে কয়েকটা এক্কার সাইকেল রিক্সা। ছোট্ট একটা বাজার। কেয়ারটেকার ম্যাথু জেভিয়ারের থাকার কথা স্টেশনে। অরিন্দ্র চেহারার একটা বর্ণনা দিয়েছিল। রোগা, কালো, মাথায় ভীষণ সাদা চুল এবং মধ্যিখানে টাক। কিন্তু আশ্চর্য ঘটনা, দাড়িটি নাকি কুচকুচে কালো। অতীন্দ্র বলেছিল, ওকে মিস্টার জেভিয়ার বলবি যেন। খুব কেতাদুস্তর ঋষি সাহেব, প্রাক্তন রেল কর্মী, সব সুব্যবস্থা করে দেবে, খাতির দেখাবে। কিন্তু অতীন্দ্র আর মাসতুতো বোন পর্ণার কথা যেন বলল না। এতক্ষণে মনে হলো পর্ণা শিক্ষিত মেয়ে, কিন্তু একটু ছিটগ্রস্তা নির্ঘাত, হয়তো মানসিক রোগী বা। তাই একা একা যেখানে সেখানে চলে যায়, জঙ্গলে ঘোরে। কিন্তু এ তো তার পক্ষে বড় বিপজ্জনক। ফ্যামিলিতে কি ওকে শাসন করার মতো কেউ নেই? নিশ্চয়ই নেই, কিংবা আছে। পর্ণা তাদের চোখের আড়ালে এভাবে ঘুরে বেড়ায়, তাই আমাকে নিষেধ করেছিল। একটা সিগারেটের দোকানের সামনে যেতেই বাঁকের মুখে সাইকেলে একজনকে দ্রুত আসতে দেখলুম। কাছাকাছি আসতেই মনে হলো ম্যাথু জেভিয়ার না হয়ে যায় না। ডাকলুম, মিস্টার জেভিয়ার। হ্যাঁ, তিনি রীতিমতো ভদ্রলোক এবং ঋষি সাহেব। স্যুট পুরনো হলেও স্যুট টাইটা অবশ্য নতুন। টুপিটা জীর্ণ। সাইকেল থেকে নেমে জোরালো হ্যান্ডশেক করে বললেন, ভেরি সরি স্যার, আপনার রুম গোছাতে একটু দেরি হয়ে গেল। রান্নার জন্য লোক খুঁজে সারা, তেমন কাউকে পেলুম না। ও নো নো, ডোন্ট ওয়ারি স্যার, আমি আছি। আমি আপনার সেবা করতে পারলে ধন্য হব। তবে ভেরি লোনলি প্লেস। লোনলিদের যাদের পছন্দ তারা মুন ভিলাকে ভালো না বেশি পারবেন না। জাস্ট সাইলেন্স ইজ গোল্ডেন। জেভিয়ার একটু বেশি কথা বলেন, সেটা ঠিক, তবে মানুষটি ভালো লাগলো। সাইলেন্স ইজ গোল্ডেন। জেভিয়ারের মুখ থেকে উচ্চারিত পুরনো এই বিলিতি প্রবচনটি মাথার ভেতরে ধ্বনিত হয়েছিল বাড়িটাকে দেখার সঙ্গে সঙ্গে। সত্যি কি মুনভিলা প্রকৃত সাইলেন্স, সুবর্ণ মৌন? জীর্ণ স্থাপত্যটি সারা ধূসর শরীরে শব্দময়। যে ভাষা আমি বুঝি না, তেমনি এক আদিম কোনো ভাষার যেন কথা বলছে। আমি যেন শুনছি, বুঝতে পারছি না। আর পর্ণা বলেছিল, পা তুললেই ঘাস গজায়, প্রকৃতি সর্বগ্রাসী। বাড়িটার সামনের দিকটায় কবেকার মেরামতির কিছু ছাপ। পেছন দিকটা প্রকৃতি গিলে খাচ্ছে। কার্নিশে গাছ, দেওয়ালে রিংস ও শেকড় বাকড়, তারপর জঙ্গল হয়ে ওঠা লনের দিকে তাকাতেই অস্বস্তি জাগল। প্রতিটি গাছ যেন ভীষণ জৈব, ক্রূর চোখে আমাকে তাকিয়ে দেখছে। অক্টোবরের শ্যামলা চারিদিকে, সেই শ্যামলতাকে কেন যেন নির্দয় দেখাচ্ছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে পেছনে কোনো আততায়ীর পায়ের শব্দ, এবং মুখ ঘোরালেই সে অশরীরী। স্যার, জেভিয়ার এসে ডাকলেন। হঠাৎ ডাকে চমকে উঠেছিলাম। জেভিয়ার বললেন, লাঞ্চ রেডি। তারপর একটু হেসে বললেন, এনিথিং রং স্যার? না তো, আপনাকে তখন বলেছিলুম কখনো অসহ্য হয়ে ওঠে। টেক ইট ইজি স্যার। আচ্ছা মিস্টার জেভিয়ার, এ বাড়িটার নাম মুন ভিলা কেন?
জেভিয়ার আঙুল তুলে নিচের দিকটা দেখালেন। জাস্ট লুক অ্যান্ড ইজ উইল আন্ডারস্ট্যান্ড। ওই ছোট্ট নদীটা স্যার। কি দেখছেন বলুন? চন্দ্রকলার মতো, দ্য ক্রিসেন্ট মুন। ঠিক তাই। জেভিয়ার বিনীতভাবে বললেন, যদি দয়া করে লাঞ্চ খেয়ে নেন ভালো হয়। আমাকে একবার বেরুতে হবে কিছুক্ষণের জন্য। রান্নাটা বিলিতি ধাঁচের হলেও মন্দ নয়, খিদেও পেয়েছিল। জেভিয়ার চলে গেলে সেকেলে উঁচু খাটের ওপর শুয়ে পড়লুম। ট্রেন জার্নিতে যথেষ্ট ক্লান্ত। তারপর কখন ঘুমিয়ে পড়েছি, দরজা ভেজানো ছিল। সেটা ক্যাঁচ শব্দে খুলে যাওয়ার জন্যই হয়তো ছিঁড়ে গিয়েছিল। তাকিয়ে রইলুম বাইরে নরম বিকেল। বাতাসের চাপে কি দরজা খুলে গেল? হু হু করে বাতাস ঢুকছে ঘরে। তারপরে তীব্র সেন্টের আভাস পেলুম। ট্রেনে দেখা পর্ণার সেই সৌরভ। ঝটপট উঠে বসলুম। বললুম, পর্ণা নাকি? বললুম নয়, মুখ দিয়ে কথাটা বেরিয়ে গিয়েছিল। কিন্তু কেউ সাড়া দিল না। অথচ একই সুগন্ধ, ঝাঁঝালো, তীক্ষ্ণ। চটিতে পা গলিয়ে এবার নিজের ইচ্ছায় ডাকলুম, পর্ণা, পর্ণা। কারণ সে নিশ্চয়ই কাছাকাছি কোথাও এসে গেছে। খেয়ালি বা ছিটগ্রস্ত মেয়ে, তাই আমার সঙ্গে লুকোচুরি খেলছে। একধারে বাথরুম, অন্য দুদিকে দরজা বন্ধ। আরো ঘর। পর্ণা কি বাথরুমে এসে ঢুকেছে? বাথরুমের দরজা ভেজানো। একটু ইতস্তত করে দরজায় চাপ দিলুম। খুলে গেল, কিন্তু কেউ নেই। অথচ ঘর ভরা দুর্দান্ত সৌরভ। আর ক্রমশ এতক্ষণে সেই সৌরভ মেয়েদের চুলের ঘ্রাণের মতো আকর্ষণ করছে। চাপা আর আকুল কণ্ঠস্বরে আবার ডাকলুম, পর্ণা, পর্ণা। সহসা সুগন্ধটা মিলিয়ে গেল। লজ্জিত বোধ করলুম। ছি ছি, এ কি রূপান্তর আমার মধ্যে! সমস্ত ভব্যতাকে এই জীর্ণ পুরনো বাড়িটাই কি ঘষে তুলে ফেলতে চাইছে আমার চেতনা থেকে? প্রকৃতি কি মানুষকে নিছক জৈব করে ফেলে? বেরিয়ে গেলুম। হালকা গোলাপি রোদ্দুরের গায়ে নীলাভ ধূসরতার মতো কি এক রং। হয়তো এখনই কুয়াশা ঘনিয়ে আসছে, ঢেকে দিতে চাইছে ক্রূর এই ভয়ালো বৃক্ষলতাকে। তাদের জৈবতাকে বিষাদের আড়ালে সরিয়ে ফেলতে চাইছে। বিষাদ কথাটাই মনে এলো, কারণ ততক্ষণে টের পেয়েছি বাড়িটার জীবনে অনেক স্মৃতি আছে, তাই নস্টালজিয়ার বিষাদ আছে। গেটের দিকে এগিয়ে এলুম। ঢালু ঘাসে ঢাকা জমির নিচের নদীটিতে গিয়ে মিশেছে। তীব্র স্রোতের চাপা বিষণ্ণ শব্দ কানে এলো। তারপর বাঁদিকে কিছুটা দূরে একটা গাছের তলায় আবিষ্কার করলুম পর্ণাকে। সে জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চেঁচিয়ে ডাকলুম, পর্ণা। পর্ণা মুখ তুলে তাকালো। কোমল রৌদ্রে তার সুন্দর দাঁতগুলি ঝিকমিক করে উঠল। গেট খুলে ঢালু সংকীর্ণ রাস্তায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে আশ্চর্য, পর্ণা হঠাৎ গাছপালার আড়ালে উধাও হয়ে গেল। থমকে দাঁড়িয়ে গেলুম। তাহলে মেয়েটি সত্যি কি সাইকিক রোগী? নিচে রাস্তার বাঁকে জেভিয়ারের টুপি দেখা গেল। সাইকেল ঠেলতে ঠেলতে চড়াই ভাঙছে। কাছাকাছি এসে বললেন, গুড ইভিনিং স্যার, এবং পুনশ্চ আগের মতো এনিথিং রং? আসতে বললুম, না। চলুন, লনে চেয়ার পেতে দিচ্ছি, বসবেন বরং। সরি স্যার, ভালো চায়ের খোঁজে বেরিয়েছিলাম। হোপলেস। কেকরাডিহা ইজ গোয়িং টু ডে বাই ডে। নাথিং
গুড এনিহয়ার, অল ফুল অব দ্য এভিল। জেভিয়ার সকৌতুকে হাসছিলেন। তারপর আমি নিচে নদীর ধারে সেই গাছটার দিকে বারবার ঘুরে তাকাচ্ছি এবং লক্ষ্য করছি যে সেখানে একটা শ্মশান। আর ওই যে ছোট্ট টিলাটা দেখতে পাচ্ছেন, ওটা খ্রিস্টিয়ান সিমেট্রি। আশা করি আমাদের চার্চের ক্রসও দেখতে পাচ্ছেন, ওই যে গাছপালার ফাঁকে। পর্ণার কথা জিজ্ঞেস করতে গিয়ে পারলুম না। পর্ণা নিষেধ করেছিল বলেও না। গেটে ঢোকার মুখে আবার পিছু ফিরতেই নিচের দিকে ঝোপের আড়ালে পর্ণাকে দেখলুম। ঠোঁটে আঙুল, ইশারায় জেভিয়ারকে দেখিয়ে হাত নেড়েছিল। তারপর আবার উধাও। কিছুক্ষণ পরে লনে বসে চা খাচ্ছি। জেভিয়ার এসে কুণ্ঠিত মুখে বললেন, আমি দুঃখিত স্যার, আপনার ডিনার রেডি, রেখে যাচ্ছি। আপনাকে রাত্রে সঙ্গ দিতে পারছি না, আপনাকে একা থাকতে হবে। ও নো নো, ডোন্ট ওয়ারি স্যার। আসলে আমার স্ত্রী অনেক দিন থেকে অসুস্থ, তাকে দেখাশোনার লোক নেই। না না, আমি একা থাকতে পারবো, আপনি ভাববেন না। জেভিয়ার একটু হাসলেন। খুব পুরনো বাড়ি, পুরোটা মেরামত হয়নি। প্লাস্টার খসে পড়ার শব্দ শুনলে ভয় পাবেন না। পেছনকার ঘরগুলোতে ছুঁচো চামচিকে দখল করে ফেলেছে, রাত্রে ওরা উৎপাত করতে পারে। আর একটা কথা, কেউ ডাকলে যেন দরজা খুলবেন না। চোর ডাকাত আছে নাকি? সে আর কোথায় নেই। তবে এনিওয়ে, বাইরে কিন্তু যাই ঘটুক না কেন, দরজা খুলে বেরুবেন না। আচ্ছা মিস্টার জেভিয়ার, জঙ্গলি জানোয়ার আছে নাকি ওই সব জঙ্গলে? শেয়াল আছে। জেভিয়ার শিশুর মতো হাসলেন। অবশ্য ওই যে নদীর ওপারে টিলা, ওখানে নাকি একটা সম্বর আছে, রাত্রে ডাক শোনা যায়। আমি কিন্তু শুনিনি স্যার। জেভিয়ার চলে গেলে কিচেনের দিক থেকে। দিন শেষের ধূসরতা ঘনিয়েছে। লনের ডান দিকে বিধ্বস্ত ফোয়ারা ঘিরে প্রচন্ড গুল্মলতা। আবছা একটা মূর্তি ভেসে উঠল। পর্ণা। সঙ্গে সঙ্গে চাপা স্বরে ডাকলুম, পর্ণা, পর্ণা। জেভিয়ার বুড়োর যেন জন্তুর কান। কিচেন থেকে সাড়া দিলেন, জাস্ট এ মিনিট স্যার। পর্ণা মুছে গেল অমনি। জেভিয়ার সাইকেলে চেপে চলে যাওয়ার পর পর্ণার প্রতীক্ষায় ছটফট করছিলুম। বারান্দায় বসে বারবার টর্চের আলো ফেলছিলুম। ভাবছিলুম এবার ওকে দেখে প্রকৃতি কন্যা বলে সম্ভাষণ করব। তারপর মনে হলো, সন্ধ্যার পর আর কি ওকে বাড়ি থেকে বেরুতে দেবে? অথবা বস্তি থেকে দূরে মুনভিলায় রাতের দিকে কেই বা আসতে দেবে ওকে? আমি তার প্রেমে পড়তেই পারি, সে কেন পড়তে যাবে? নদীর ওধারে টিলার মাথায় কতক্ষণ পরে চাঁদ উঠল, কুয়াশা এবং জ্যোৎস্নাকে নিষ্প্রভ করে দিল। নিচের দিকে একদল শেয়াল ডাকালাকি করে সহসা থেমে গেল। একটা পেঁচা ক্যাও ক্যাও শব্দ করতে করতে মুনভিলার উপর দিয়ে চলে গেল। ক্রমে টের পেলুম জীবজগতে সাড়া পড়ে গেছে। পোকামাকড় ডাকছে, কখনো মাথার ভেতর, কখনো পারিপার্শ্বিকে আশ্চর্য প্রাকৃতিক এক সিম্ফনি অর্কেস্ট্রা। আর কোনো মৌন নেই, শুধু শব্দ, ধ্বনিময়তা। বৃক্ষলতা থেকে শিশির পড়ার শব্দগুলিও স্পষ্ট শুনতে পাচ্ছি। কিন্তু নির্জনতা বড় অসহ্য। পর্ণা যদি আসতো। 8টা বাজলে কিচেনে হ্যারিকেনের আলোয় ডিনার খেয়ে নিলুম। খাদ্যের ব্যাপারে জেভিয়ার ব্রিটিশ ঐতিহ্যের পক্ষপাতী, তবে আমি একেবারে ভেতো বাঙালি। কাল বরং ওকে বলবো ভাত ডাল আর একটু মাছি আমার জন্য যথেষ্ট। কিচেন বন্ধ করে তালা এঁটে হ্যারিকেন হাতে
আমার ঘরে ফিরলুম। সিগারেট টানতে টানতে আবার পর্ণার প্রতীক্ষা। কোথাও রাত পাখি ডাকতে থাকলো। দরজা বন্ধ করে হ্যারিকেনে দম কাটিয়ে খাটের তলায় রেখে শুয়ে পড়লুম। জানালাগুলি খোলা রইল। বন্ধ করে এলে স্বস্তি পাওয়া যেত, কিন্তু বদ্ধ ঘরে শুতে পারি না। একটা পোড়ো বাড়িতে একা রাত কাটানো এই প্রথম। খালি গা ছমছম আর অস্বস্তি। অথচ পর্ণার কথা ভাবতেই কেন যেন মনে হচ্ছে আমি একা নই। মশার উপদ্রব, তাই মশারি আছে। চিত হয়ে শুয়ে যতবার অন্য কিছু ভাবতে যাচ্ছি, পর্ণা মনে এসে দাঁড়াচ্ছে। প্রকৃতি কন্যার লাবণ্য আর সেই ঝাঁঝালো সৌরভ স্মৃতি, যা সমস্ত জীবনটাকে তছনছ করে দিচ্ছে। কতক্ষণ পরে কোথাও কোনো ঘরের ভেতর চাপা শব্দে চমকে উঠলুম। শব্দটা ধস্তাধস্তি কিংবা শ্বাস প্রশ্বাসের। জেভিয়ার বলেছিলেন যেন না বেরোই, কিন্তু শব্দটা বাড়ছে। টেবিল চেয়ার পড়ে যাওয়া, কাঁচ ভাঙা, শ্বাস প্রশ্বাসের বাংময় হয়ে উঠছে। তারপর গোঙানি, ঘর ঘর। কি ঘটছে? হুড়মুড় করে উঠে বসলুম। ঘর ঘর শব্দটা মৃদু হয়ে আসছে। আর চুপ করে থাকা অসম্ভব। চরম ধরনের আতঙ্ক মরিয়া করে তুলেছে খুব ভীতু মানুষকেও। তাছাড়া হঠাৎ মনে হলো পর্ণা এসেছিল এবং তাকে অনুসরণ করে কোনো দুর্বৃত্ত ওর উপর ঝাঁপ দিয়েছে। হিংস্র গর্জনের ভঙ্গিতে চেঁচিয়ে উঠলুম, কে কে? তারপর টর্চ হাতে মশারি ফেলে বেরিয়ে পড়ল। ঘরের কোনায় একটা মরচে ধরা বল্লম দেখেছিলেন। বল্লমটা হাতে নিয়ে সেই শব্দটা কোন ঘর থেকে আসছে জানতে কান পাতল। পেছন দিকের ঘর থেকে শব্দটা আসছে বলে মনে হলো। প্রচন্ড জোরে লাথি মারলুম দরজায়। কপাটে মচমচ করে উঠল। দমাদ্দর লাথির পর একটা কপাট মরমর করে একপাশে ঝুলে গেল। ফাঁক দিয়ে টর্চের আলো ফেলতেই আমার মাথা ঘুরে গেল। রক্ত হিম হয়ে পড়ল, দম আটকে গেল। পর্ণাই পুরনো আসবাবপত্রের স্তূপে হেলান দেওয়ার ভঙ্গিতে দুপাশে হাত ছড়িয়ে আছে। শ্বাসনালী ফাঁক, চাপ চাপ রক্ত। চিৎকার করতে গিয়ে দেখি গলা থেকে আর স্বর বেরোচ্ছে না। তারপর সেই ঘরে সৌরভ সহসা ঝাঁপিয়ে এলো। ধাতস্থ হলুম। হন্তদন্ত হয়ে আমার ঘরের দরজা খুলে বাইরের বারান্দায় গেলুম। এখনই জেভিয়ারের কাছে যাওয়া দরকার, কিন্তু তার বাড়ি তো চিনি না। বস্তি এলাকার বাজারে এখনো লোক থাকা সম্ভব। বারান্দা থেকে নামছি, তখনও শরীর পাষাণ ভার, পা টলছে, গলা শুকনো। এখন চারিদিকে কুয়াশা ঝলমলে জ্যোৎস্নায় পর্দা একবারে পরিষ্কার দেখা যাচ্ছে। কালো কালো বৃক্ষলতা আর ভয়াল জৈব হয়ে উঠেছে। নিচের নদীর জলে জ্যোৎস্না নদীটিকে হিংস্র নিষ্ঠুর ভাবে হাসতে দেখলাম। গেটের কাছে সহসা আবছা এক মূর্তি। পর্ণার আততায়ী বা। মরিয়া হয়ে বল্লম তুলে এগিয়ে গেলুম। পারিপার্শ্বিক নিষ্ঠুর হিংস্রতা মুহূর্তে আমাকে ভর করেছিল, কিন্তু তার উপর টর্চের আলো পড়তেই থমকে দাঁড়ালুম। ভুল দেখছি না তো? পর্ণা? হ্যাঁ, এ তো পর্ণাই। সে হাত তুলে চোখ আড়াল করে চাপার স্বরে বলে উঠল, আহ, আলো নেভান। তাহলে শ্বাসনালী কাটা রক্তাক্ত কার শরীর দেখে এলো? নিশ্চয়ই অন্য কাউকে দেখেছি। পর্ণা এগিয়ে এসে তেমনি শ্বাস প্রশ্বাসের কণ্ঠস্বরে আবার বলল, এমন করে কোথায় যাচ্ছেন? পর্ণা? তুমি পর্ণা তাহলে? তাহলে? তাহলে কি? হঠাৎ থেমে গেলেন যে? ওই ঘরে একটা ডেড বডি, জাস্ট নাও মার্ডার। অবিকল তোমার মতো একটা মেয়ে। অবিকল আমার মতো?
পর্ণার কণ্ঠস্বরে চিড় খেল। সে তো আমি। পর্ণা, আমি কিছু বুঝতে পারছি না, এ হেঁয়ালির অর্থ কি? পর্ণা আরো এগিয়ে এলো। সেই তীব্র সৌরভ আবার, কিন্তু এই জ্যোৎস্নায় সৌরভের সঙ্গে আরো কি মিশে আছে। সুঘ্রাণটা দ্রুত বদলে যাচ্ছে, হিংস্রতর হচ্ছে। সে শ্বাস প্রশ্বাসময় কণ্ঠস্বরে বলল, আপনা মাসে হরিণা বৈরী, তুমি চর্যাপদ পড়নি? পর্ণা, দোহাই তোমার, বুঝিয়ে দাও এর অর্থ কি। আমাকে কেউ ভালোবাসেনি, সবাই বাসত আমার এই শরীরটা। তাই এখন এই শরীরটাই সাজিয়ে গুছিয়ে সেন্ট মেখে ঘুরে বেড়াই। অথচ আমি চেয়েছিলুম আমার আত্মাকে কেউ ভালোবাসুক। পর্ণা, পর্ণা তুমি চুপ। এখন আমি তোমার কাছে একটু ভালোবাসা চাইতে এসেছি, দেবে তুমি? বলে সে আরো কাছে এগিয়ে এলো। তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়ল, দু হাতে জড়িয়ে ধরল আমাকে। কিন্তু কি অসহ্যহীন তার শরীর, নিষ্ঠুরহীন আর কামনার হিংস্র শরীরের চাপে আমার দম যেন আটকে গেল। প্রচন্ড আতঙ্কে মাথা ঘুরে উঠল, মনে হলো অতল শূন্যে আমি যেন তালিয়ে যাচ্ছি। স্যার, স্যার। শুনে চোখ খুলে দেখি জেভিয়ার আমার পায়ের দিকে দাঁড়িয়ে আছে। তার হাতে এক টুকরো গরম পশমি কাপড়। আমার পায়ের তলায় সেক দিতে দিতে বললেন, মর্নিংয়ে এসে দেখি আপনি লনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। হোয়াট হ্যাপেন্ড? মিস্টার জেভিয়ার, অতি কষ্টে বললুম। পর্ণা কে? জেভিয়ার চমকে উঠে বললেন, ওহ মাই গড। তারপর দ্রুত বুকে ক্রস আঁকলেন। একটু পরে আস্তে বললেন, সি ওয়াজ এ স্কুল টিচার, এই ফ্যামিলিরই মেয়ে। মুনভিলায় মায়ের সঙ্গে থাকতো, হঠাৎ এক রাত্রে খুন হয়ে যায়। সরি স্যার, সি ওয়াজ জাস্ট এ নটি লাভ গার্ল। ওকে, ডোন্ট ওয়ারি, আর আপনাকে এখানে থাকতে হবে না, আমি বরং অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিচ্ছি। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার প্রতিদিনের বন্ধুদের উদ্দেশ্যে বলছি অসংখ্য ধন্যবাদ আরও একবার। আর যারা নতুন আজকে আমার গল্প শুনছেন তাদের বলবো, যদি গল্পটা ভালো লেগে থাকে, এইরূপ গল্প পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখন এইরূপ গল্প নিয়ে উপস্থিত হব, সময় মতো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তো যতক্ষণ পর্যন্ত না নতুন গল্প নিয়ে ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।